যাচ্ছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বায়োলজি ক্লাসে উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার স্লাইডটা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন কিনা কেউ যদি একটু বলতেন তাহলে আমি এগোতে পারতাম। আচ্ছা, দেখা যাচ্ছে আমার এই প্রথম স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন? আমি আবারও শেয়ার দিচ্ছি। আপনার বোধহয় দেখতে সমস্যা হচ্ছে, আমার কথা শুনতে বোধহয় সমস্যা হচ্ছে আপনাদের। আমার কথা কি ক্লিয়ার আছে? জি স্যার, একদম। কোহিনুর বলেন, আমার কথা যদি ক্লিয়ার থাকে, স্লাইড যদি দেখেন, আমি আলোচনা শুরু করতে পারবো। আপনারা কেউ একজন একটু রেসপন্স করেন। কোহিনুর? স্যার, আমি রেকর্ডিং দিয়ে দিয়েছি, আপনি শুরু করুন। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আর আপনারা ক্লাসে যারা আছেন তারা একটু রেসপন্স করুন স্যারকে। সবাই এরকম চুপচাপ থাকলে হবে কিভাবে বলুন? হ্যালো স্যার। হ্যাঁ, ঠিক আছে, আমি শুরু করছি। আপনারা কথা বলছেন, আমি তো রেকর্ডিংটা অন করে দিয়ে আমি চুপ হয়ে গেছি। জি স্যার, দেখা যাচ্ছে একদম। সবাই একটু কোঅপারেট করুন। স্যারের সাথে যদি কথা না বলেন, স্যার একা একা বলে যাবে আর আপনারা চুপচাপ থাকবেন, এটা হলো বলুন? আচ্ছা স্যার, কন্টিনিউ করুন তাহলে আপনি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো, আজকে আমাদের টপিকটা হচ্ছে টিপিক্যাল অ্যানিমাল সেল, অর্থাৎ একটা আদর্শ প্রাণী কোষ নিয়ে আমরা পড়বো। একটা আদর্শ প্রাণী কোষের গঠন, এই প্রাণী কোষে কি কি থাকে, প্রাণী কোষটা কিভাবে তৈরি হয়, হ্যাঁ, প্রাণী কোষটা কি কাজে লাগে, কোথায় থাকে, এই বিষয়গুলো আমরা পড়বো। সর্বপ্রথম আমরা একটু পড়বো সেল বিষয়ে। সেল আমরা সহজ বাংলায় যেটাকে বলি কোষ। কোষ বলতে আসলে আমরা কি বুঝি, এ বিষয়ে ব্যাপক ক্লাস, বিশাল আলোচনা আমি সম্পন্ন করেছি ইতিপূর্বে। আজকেরটা বলতে গেলে এক ধরনের রিভাইজ ক্লাস বলা যায়। এগুলো আমি ইতিপূর্বেই খুব লম্বা লম্বা ক্লাসের মাধ্যমে এগুলো আমি শেষ করেছি, একদম ডিটেল স্লাইডের মাধ্যমে। রিভাইজ ক্লাসগুলো যদি আপনারা রেকর্ডিং শুনেন, খুব সুন্দরভাবে আলোচনা পেয়ে যাবেন। তো সেল বলতে আসলে আমরা কি বুঝি, কেউ কি বলতে পারবেন সেল কাকে বলে? সেল বলতে আমরা কি বুঝি আসলে? কেউ যদি উইলিংলি বলতে পারেন, আর না হয় আমি শুরু করছি, আমি বলে দিই। আচ্ছা, আমাদের এই যে জীবদেহ, উদ্ভিদ হোক বা প্রাণী হোক, এই জীবদেহ কিভাবে তৈরি হয়? অনেকগুলো সেলের মাধ্যমে তৈরি হয়। একটা দালান বা একটা ভবন বা একটা দেওয়াল যেমন অনেকগুলো ইটের সমন্বয়ে তৈরি হয়, তদ্রূপ আমাদের দেহগুলো অনেকগুলো সেলের সমন্বয়ে তৈরি হয়। আমরা বলতে পারি সেল বা কোষের সংজ্ঞায় যে সেল হলো দেহের গঠনগত এবং কার্যগত একক। অর্থাৎ শুধু এটা দেহটাকে গঠনই করে না, বরং দেহের যে কাজগুলো, এই কাজগুলো এই সেলের মধ্যেই কিন্তু সাধিত হয়, এই সেল দ্বারাই কিন্তু সম্পন্ন হয়। আমরা একটু স্লাইডটা পড়বো এখন। দ্য স্মলেস্ট স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অ্যান অর্গানিজম হুইচ ইজ টিপিক্যালি মাইক্রোস্কোপিক অ্যান্ড কনসিস্ট অফ সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস অ্যান্ড ক্লোজড ইন এ মেমব্রেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে একটা ক্ষুদ্র, স্মলেস্ট মানে খুবই ক্ষুদ্র, স্ট্রাকচার গঠন বা কাঠামো, অ্যান্ড ফাংশনাল ইউনিট এবং একটা কার্যগত একক অফ অ্যান অর্গানিজমের, হুইচ ইজ টিপিক্যালি মাইক্রোস্কোপিক, যেটা সাধারণত মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগবে, মানে সে এতটাই ছোট, এতটাই ক্ষুদ্র, এটাকে মাইক্রোস্কোপ দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে। অ্যান্ড কনসিস্ট অফ সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস, এবং এটাতে কি থাকবে, সাইটোপ্লাজম থাকবে এবং নিউক্লিয়াস থাকবে, এবং একটা মেমব্রেন বা একটা পর্দা দিয়ে এগুলো ঘেরা থাকবে। তাহলে টোটাল এই বৈশিষ্ট্যগুলো যেখানে থাকবে সেটাকেই আমরা বলবো একটা সেল বা কোষ। আশা করি ক্লিয়ার হয়েছেন সবাই। এখন আমরা একটা সেল বা কোষের একটা ছবি আমরা দেখব। আমরা এখানে টোটাল একটা সেলের একটা পিকচার এখানে সংযোগ করা হয়েছে। আমরা যদি
একদম বাইরের দিকে দেখি, বা ভিতর থেকেও দেখতে পারি বা বাইরে থেকেও দেখতে পারি। একদম আমরা সর্বপ্রথম বাইরের দিকেরটাই বলি একদম সহজভাবে বোঝার জন্য। বাইরের দিকে চতুর্দিকে যে একটা আপনি লেয়ার দেখতে পাচ্ছেন, আপনারা একটা পর্দা দেখতে পাচ্ছেন, একটা ঝিল্লি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে সেল মেমব্রেন। সহজ বাংলায় কোষ ঝিল্লি, সেল মেমব্রেন। এটা প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে একটা সজীব, একটা নরম, একটা মেমব্রেন, যেটাকে বলা হচ্ছে সেল মেমব্রেন, বাংলায় বলা হচ্ছে কোষ ঝিল্লি। এরপর একদম উপরের দিকে যে চিহ্ন দিয়ে দেখানো হয়েছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম আপনারা দেখেন এখানে অনেকটা সূর্যের মতো স্টার আকৃতির করে দেখানো হয়েছে সেন্ট্রোজোমকে। এরপর ডান দিকে উপরে দেখেন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা সহজ বাংলায়। এবং নিচের দিকে যদি একটু খসখসে, এন্ডোপ্লাজমিক জালিকার মধ্যে দেখবেন কিছু খসখসে কিছু বস্তু লাগানো আছে, বলা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপর এখানে ভ্যাকিউল আছে, মাইটোকন্ড্রিয়া আছে যেটাকে কোষের শক্তিঘর বলা হচ্ছে, আলাদা করে রাইবোজোমও সেখানে অবস্থান করছে, এবং সেখানে লিকুইড কিছু রয়েছে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এবং এই সেলের ভিতরে আমরা লাইসোজোম নামক একটা অঙ্গাণু আমরা দেখতে পাচ্ছি, আত্মঘাতী থলিকা আমি পড়িয়েছিলাম ক্লাসে। এরপর আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ার মেমব্রেন, আমরা দেখতে পাচ্ছি নিউক্লিউলাস, এবং আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরেই কিন্তু নিউক্লিউলাসটা অবস্থান করছে। তাহলে আমরা যদি একটা অ্যানিমেল সেলকে বা একটা প্রাণী কোষকে যদি আমরা অবজারভেশন করি মাইক্রোস্কোপের নিচে রেখে, আমরা যে সকল অর্গানেলস বা অঙ্গাণুগুলো আমরা দেখব একটা সেলের ভিতরে, আমরা এই অঙ্গাণুগুলোই কিন্তু আমরা দেখব। তো আমরা অ্যানিমেল সেল অ্যানাটমিটা এখানে আরেকটা আমরা ছবি দিয়েছি, একই বিষয়। দেখেন এখানে রয়েছে মাইটোকন্ড্রিয়ন, মাইটোকন্ড্রিয়ন রয়েছে, ভ্যাকিউল রয়েছে, সাইটোপ্লাজম রয়েছে, গলজি বডি রয়েছে, ভেসিকলস রয়েছে, লাইসোজোম রয়েছে, সেন্ট্রিউলস রয়েছে, প্লাজমা মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা সংক্ষেপে ইআর, রাইবোজোম এবং মাইক্রো টিউবিউলস, নিউক্লিয়াস এগুলো রয়েছে। তাহলে আমরা এই নামগুলো বারবার পড়ব, বারবার পড়ে আমরা আত্মস্থ করব প্রত্যেকটা নাম আমাদের, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। অ্যাজ এ ডক্টর হিসেবে আমরা যখন কোনো অ্যানাটমি ফিজিওলজি পড়বো, আমাদের কিন্তু বেস থাকতে হবে বায়োলজির উপরে। আপনি যত বায়োলজির বিষয়গুলো যত ভালোভাবে আপনি বুঝবেন, তত বেশি আপনি অ্যানাটমি ফিজিওলজি বুঝবেন। যত বেশি আপনি অ্যানাটমি ফিজিওলজি বুঝবেন, তত বেশি আপনি সার্জারি, তারপর প্যাথোলজি, ফিজিওলজি সহ অন্যান্য যে আদার বিষয়গুলো আছে, বিষয়গুলো তত বেশি ক্লিয়ারভাবে বুঝবেন, যেটা আপনার পেশাগত দক্ষতা অর্জনে আপনাকে সহায়তা করবে। অর্থাৎ শুধু পরীক্ষা পাশের জন্য না, পেশাগত দক্ষতা অর্জনের জন্য আমাদের বায়োলজির এই যে নলেজগুলো আমাদের ভালোভাবে কিন্তু গ্যাদার করতে হবে। তাহলে আমরা অ্যানিমেল সেলে কি কি পেলাম আরও একটা স্লাইডের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। আমরা অ্যানিমেল সেলে আমরা দেখতে পাচ্ছি সেল মেমব্রেন দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, নিউক্লিওলাস দেখতে পাচ্ছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দেখতে পাচ্ছি, মাইটোকন্ড্রিয়া দেখছি, সেন্ট্রোজোম দেখছি, সেকেন্ডারি ভেসিকলস দেখছি, গলজি বডি দেখছি, লাইসোজোম, সাইটোপ্লাজম, রাইবোজোম, এই সকল আমরা অর্গানেলসগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন এভাবে যদি বলা হয় যে একটা আদর্শ প্রাণীকোষের মধ্যে কি কি বিদ্যমান থাকে, বা কোন কোন বস্তুগুলো থাকে, বা কোন কোন উপাদানগুলো থাকে, বা একটা আদর্শ প্রাণীকোষ কি নিয়ে তৈরি হয়, কোন কোন উপাদান নিয়ে বা কোন কোন কাঠামো নিয়ে তৈরি হয়, আমরা এভাবে বলতে পারি। এই স্লাইডটা একটু পড়ি। কম্পোনেন্টস অফ এ টিপিক্যাল অ্যানিমেল সেল, অর্থাৎ একটা আদর্শ প্রাণীকোষের গঠনে আমরা যে সকল উপাদানগুলো বা কম্পোনেন্টগুলো আমরা দেখি, এগুলো হলো কি, নাম্বার 1 নিউক্লিউলাস, নাম্বার 2 নিউক্লিয়াস, নাম্বার 3 রাইবোজোম লিটল ডটস, নাম্বার 4 ভেসিকলস, নাম্বার 5 রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নাম্বার 6 গলজি অ্যাপারেটাস বা গলজি বডি বলতে পারি আমরা, নাম্বার 7 সাইটোস্কেলেটন, নাম্বার 8 স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং নাম্বার 9 মাইটোকন্ড্রিয়ন বা মাইটোকন্ড্রিয়া যেটাকে আমরা বলি পাওয়ার হাউস বা শক্তিঘর। আমরা এরপর পাই নাম্বার 10 ভ্যাকিউল, নাম্বার 11 সাইটোসোল, বলা হচ্ছে ফ্লুইড দ্যাট কন্টেইনস অর্গানেলস কম্প্রাইজিং দা, এখানে বিভিন্ন রকম
এখানে ফ্লুইডের মধ্যে বিভিন্ন রকম অর্গানেলস বা অঙ্গাণুগুলো থাকে। তাহলে এগুলো হলো একটা আদর্শ প্রাণীকোষের স্ট্রাকচারের মধ্যে আমরা পাই। তো প্রথমে যদি আমরা বলি নিউক্লিয়াসের কথা, আমরা নিউক্লিয়াসে আসলে আমরা কি কি দেখি? নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমোজোম। আমরা এই সকল বিষয়গুলো দেখি। নিউক্লিয়ার মেমব্রেনটা আসলে কি? নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে নিউক্লিয়াসের দ্বিস্তর বিশিষ্ট স্বচ্ছ ঝিল্লিবৎ বহিরাবরণীকে আমরা বলছি নিউক্লিয়ার মেমব্রেন। উপরের স্তরটি ছিদ্রযুক্ত, ভিতরের স্তরটি ছিদ্রবিহীন। রাসায়নিকভাবে ঝিল্লিটি প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত। তাহলে আমরা এখানে নিউক্লিয়ার মেমব্রেনের যে ফাংশনগুলো আমরা পাই সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম থেকে নিউপ্লাজম, ক্রোমোজোম ও নিউক্লিয়াসকে আলাদা রাখা এদের কাজ। অভ্যন্তরীণ যে বস্তুগুলো এবং বহিস্থ সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ, পরিবহন এগুলো ঝিল্লির মাধ্যমে হয়ে থাকে। আর নিউক্লিওপ্লাজমটা কি? এটা হলো কোষের নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত ও ঘন তরল পদার্থ। নিউক্লিওলাস ও ক্রোমোজোম এতে অবস্থান করে। এদের কাজগুলো কি? ক্রোমোজোম ধারণ করে এবং নিউক্লিয়াসের বিভিন্ন জৈবিক কাজে সাহায্য করে। এগুলো কিন্তু ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম, সেহেতু এখানে আর আমি পিকচারগুলো অ্যাড করি নাই, যেহেতু ইতিপূর্বে আলোচনা হয়ে গেছে আমাদের, একদম ছবি সহ এগুলো ডিটেল আলোচনা হয়েছিল। আজকে একটু জাস্ট একটু স্মরণ করার জন্য আমি খুব সহজে আমি এগুলো বলছি। নিউক্লিওলাসটা কি আসলে? নিউক্লিওলাসটা হলো নিউক্লিয়াসের মধ্যে ছোট এবং খুব বেশি ঘন গোলাকার একটা বস্তু আমরা দেখেছিলাম, সেটা হলো নিউক্লিওলাস। প্রত্যেকটা নিউক্লিওলাসে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে। নিউক্লিওলাস সাধারণত নির্দিষ্ট ক্রোমোজোমের একটা নির্দিষ্ট জায়গায় লাগানো থাকে। ক্রোমোজোমের যে জায়গায় এরা লাগানো থাকে সে স্থানটিকে বলা হয় স্যাটেলাইট। রাসায়নিকভাবে এখানে আরএনএ এবং ডিএনএ থাকে। ভৌত গঠনে কি থাকে? অনেকটা তন্তুর মতো দানাদার ও ম্যাট্রিক্স, এই তিনটা অংশ নিয়ে এটার কাঠামো তৈরি হয়, নিউক্লিওলাস না লাসের কাঠামো। এবং এদের কাজ হলো কি? বিভিন্ন প্রকার ডিএনএ এবং প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করা। আর ক্রোমোজোমটা কি? ক্রোমোজোমটা হলো প্রত্যেক নিউক্লিয়াসে সাধারণত প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কেবলমাত্র বিভাজনরত কোষেই বিশেষ রঞ্জক পদ্ধতিতে এদের দেখা যাবে। প্রত্যেকটা ক্রোমোজোমে এক বা একাধিক সেন্ট্রোমিয়ার থাকে, একটি ক্রোমোনেমা বা একাধিক ক্রোমোনেমাটা, এবং কোনো কোনো ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। ক্রোমোজোমে কতগুলো জিন থাকে? জিনগুলো এই প্রজাতির চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী। আর ক্রোমোজোমের রাসায়নিক গঠনে আমরা কি কি দেখি? ক্রোমোজোমের রাসায়নিক গঠনে আমরা দেখি ডিএনএ, আরএনএ, হিস্টোন, নন হিস্টোন, প্রোটিন। এছাড়া কিছু ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামও কিন্তু আমরা দেখি। তাহলে আমরা কি কি পেলাম? একটা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন পেলাম, নিউক্লিওপ্লাজম পেলাম, নিউক্লিওলাস পেলাম এবং ক্রোমোজোম পেলাম। ক্রোমোজোমের কাজটা কি? আমরা সবাই জানি ক্রোমোজোম হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। তো আজকে এখানে যতটুকু আলোচনা করলাম, কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা, আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা, থাকলে আপনারা বলেন। আদর্শ কোষের একটা আদর্শ প্রাণী কোষের স্ট্রাকচার নিয়ে যে কথাগুলো বললাম, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা, আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা বলতে পারেন। যেমন দেখেন, একটা আদর্শ প্রাণী কোষের মধ্যে আমরা কি দেখি? আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়া দেখি। আমরা যদি মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা আলাদা করে আমরা পড়তে পারি, আমরা অলরেডি কিন্তু পড়েছি। এখানে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দেখি, এগুলোর স্ট্রাকচারগুলোও আমরা আলাদা করে পড়েছি। আমরা রাইবোজোমের স্ট্রাকচারও কিন্তু আলাদাভাবে আমরা পড়েছিলাম। আমরা গলজি বোর্ডের স্ট্রাকচার, গলজি বোর্ডের বিভিন্ন পিকচার আমরা দেখিয়ে আমরা এগুলো আলোচনা করেছিলাম, সেজন্য আমি আজকে ডিটেল সে আলোচনায় আমি যাচ্ছি না। তো এখানে যতটুকু বেসিক আলোচনা করলাম একটা সেলের স্ট্রাকচার নিয়ে, এখানে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা অসুবিধা হয় আজকের ক্লাসটিতে। আর কারো কোনো প্রশ্ন না থাকলে ক্লাসটা আমি আজকে এখানে শেষ করে দিতে চাচ্ছি। যারা ছিলেন, যে সকল শিক্ষার্থী বন্ধুরা ছিলেন আজকের ক্লাসে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।
স্যার কি ক্লাস শেষ হয়ে গেছে স্যার? হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষ, ক্লাস শেষ। রেকর্ড অফ করে দেন।